এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে রিয়েলিটি অফ ইন্ডিয়ান রেলওয়ে। রিসেন্টলি যে ফর্ম ফিল আপগুলো চলছে, যে সমস্ত পরীক্ষার্থী আছো যারা রেলওয়ে লাভার, রেলওয়েকে শ্রদ্ধা করো এবং রেলওয়ে অ্যাসপিরেন্ট, তাদের জন্য আমার মনে হয়েছে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। রিসেন্টলি যেহেতু টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 ফর্ম ফিল আপ চলছে, যারা এখনও ফর্মটা ফিল আপ করোনি তারা যদি এই ভিডিওটা পুরোটা দেখে নাও, আমার মনে হয় তোমাদের ফর্ম ফিল আপ করতে এবং পরবর্তী জীবনে চাকরিটা পাওয়ার পর দুঃখ কষ্ট থেকে অনেকটাই মুক্তি পাবে। আমার মতো অনেকেই আছো যারা এই বিষয়টা জানো না। রেলওয়েতে যখনই তুমি জয়েন করছো, যেখানেই তুমি জয়েন করো না কেন, সেখানে তোমাকে 10 বছর ডিউটি করতে হবে। অ্যাটেস্টেশন ফর্মে যেখানে লাস্টের ডিক্লারেশন বলে একটা জায়গা থাকে, ওইখানে আমি যখন সাইন করেছিলাম 10 বছর আমাকে আইসিএফ চেন্নাইতে থাকতে হবে, তখন শুধুই দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই হয়নি। আমি 25 বছর 10 মাসে ইন্ডিয়ান রেলওয়েতে জয়েন করেছি টেকনিশিয়ান গ্রেড 3 ট্রেনিং হিসাবে। আর যদি আমি অন্য কোনো জব না পাই তাহলে আমাকে 35 বছর এখানেই থাকতে হবে। এটা কোনো জোক নয়। 10 বছর জীবনের অনেকটা বড় সময়। তাই আমার মনে হয় ফর্মটা ফিল আপ করার সময় যে জোনটাকে তুমি চুজ করছো সেটাকে অনেকটাই বুঝে শুনে তারপর চুজ করা উচিত। আর একটা বিষয় রয়েছে, তুমি যদি রেলওয়েতে জব করো, তারপর তুমি যদি অন্য কোনো সেকশানে যাও, তোমার ট্রেনিং পিরিয়ডে যতটা তোমাকে টাকা দেওয়া হবে, যেমন আমাদের 6 মাসের ট্রেনিং চলছে, এখন আমরা ট্রেনিং পিরিয়ডে রয়েছি, আমাদের এখন 30,981 টাকা করে দেওয়া হবে। যখনই আমরা অন্য কোনো জবে যাব, সেটা রেলওয়েরই অন্য কোনো জবও হতে পারে, তখন আমাদের যে পুরো টাকাটা শোধ দিতে হবে উইথ 12.5% ইন্টারেস্টে। এই বিষয়গুলো হয়তো অনেকেই জানে না, আমিও জানিনি। এবং আমার মনে হয়েছে যারা পরীক্ষার্থী আছো, যারা অ্যাসপিরেন্ট আছো, এই বিষয়গুলো জেনে নিয়ে তারপরে ফর্মটা ফিল আপ করা উচিত। নেক্সট যেটা বিষয় হচ্ছে, আমি ভাবো টেকনিশিয়ান গ্রেড 3-তে জব করছি, মানে আমার পে লেভেল হলো 2, কিন্তু আমি যদি গ্রুপ ডি কোনো এক্সামে পাশ করি, সেখানে কিন্তু আমাকে এনওসি দেওয়া হবে না। এএলপির ক্ষেত্রে তো আলাদা বিষয়, যেহেতু ওটার ফার্স্ট ফর্ম ফিল আপ হয়েছিল, ওখানে হয়তো এনওসি দিতে তারা বাধ্য হবে। কিন্তু তোমাকে কি করতে হবে, তখন যেটা হায়ার পজিশন লেভেল 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, তুমি যদি ওই সব জবগুলো ওপেন লাইন দ্বারা ক্র্যাক করে থাকো, তখনই তোমাকে এনওসি দেবে। এবং এইখান থেকে বলা হয়, যখনই তুমি কোনো ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করার সময় ডিপার্টমেন্ট থেকে এনওসিটা নিয়ে নেওয়াটা অনেক বেশি বেটার। কারণ যখন তোমার চাকরিটা হয়ে গেল, তখন যদি এনওসি না দেয় তখন খুবই প্রবলেম হয়। আমার যখন মানে ওই AWTIতে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল গ্রুপ ডি, সেই দুটো ছেলেকে আমি জানি না ওদের এক্স্যাক্টলি কী হয়েছিল, বাট এনওসি ক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছিল বা ওরা রিজাইন করে আসেনি, তার জন্য ওদের দেখলাম জয়েনিংয়ের ক্ষেত্রেও কোনো প্রবলেম হয়েছিল, ওদেরকে না আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে ওই অফিসে পাঠিয়ে দিয়েছে। আমার এই বিষয়টা ক্লিয়ার নয় যে এক্স্যাক্টলি কী হয়েছিল, বাট যতটুকুনি দেখেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ক্ষেত্রে আমার মনে হয় একবারই নিজের ড্রিম জবটাকে অ্যাচিভ করে নেওয়াটা মাস্ট বি বেটার, তাহলে আর কোনো হেডেক থাকে না। তাও যদি সেটা নিজের মানে বাড়ির আশেপাশে হয় তাহলে তো সেটা খুবই ভালো, এবং যদি একটু দূরেও হয় তাতেও কোনো আপত্তি হয় না। কত সেখান থেকে ডিপার্টমেন্টাল এক্সাম LDC GDC দিয়ে অনেকটাই হাই পজিশনে চলে যাওয়া যায়। এটা অনেকটাই বেনিফিশিয়াল, যেটা রেলওয়ে এমপ্লয়ীদের ক্ষেত্রে হয়ে থাকে। তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো, প্রথম দিকে আমি শেয়ার করেছিলাম একটা ছেলের কথা, মনে আছে? অনির্বাণ তার নাম, আমারই ক্লাসমেট ছিল। ও ফিল আপ করেছিল হলো গোয়ার দিকে, এখন ওদিকেই ও কোনো একটা গ্রামের দিকে পোস্টিং রয়েছে। আমার সাথে যখন ওর দেখা হয়েছিল 2023-এর অক্টোবরে, তখন আমাকেও একটা কথা বলেছিল, জানিস অনিন্দিতা, আর যাই করিস না কেন দূরে ফর্ম ফিল আপ করিস না। তখন না
অতটাও বুঝতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল, সবাই তো বাড়ির বাইরে থেকে দূরে দূরে থেকে কাজ করে, আমিও একবার বাড়ির বাইরে থেকে কাজ করে দেখতে চাই যে কেমন লাগে, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। কিন্তু সেই নতুন এক্সপিরিয়েন্সটা করতে গিয়ে যখন ডিবি মেডিকেল করতে আসি, একটা দাদার সাথে আমার পরিচয় হয়। দাদাটা হলো রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে, যেটা চেন্নাইতে রয়েছে। দাদাটাও তপবনেরই স্টুডেন্ট, এবং ওই উঠে হয় না যে গল্প করতে করতেই অনেকটা সময় আর কি চেন্নাইতে এসেছিলাম, হাওড়া থেকে চেন্নাই। তখন দাদাটা বলেছিল, আমি 7 বছর এখানে ডিউটি করি, তুই বোন কেন কলকাতাতে ফিল আপ করিসনি। এক কথা হলো আমার বুকের পাটা ছিল না যে আমি কলকাতাতে ফিল আপ করবো, কারণ আমরা সবাই জানি যে কলকাতাতে কাট অফ সাংঘাতিক লেভেলের যায়। আর আমার মেশিনিস্টের পোস্টও ছিল না কলকাতাতে, একমাত্র চেন্নাই আর মুম্বাইতে মেশিনিস্টের নিজস্ব সিট ছিল। যখন আমাকে এই কথাটা বলতো যে অনিন্দিতা, যে আমি আজকে একদম ভালো নেই, জানিস আমার কত কষ্ট দুঃখ, তখন আমি ওকে বলতাম যে জানিস তো, তোর জায়গায় যে ছেলেটা চাকরি পায়নি তুই তাকে একবার জিজ্ঞাসা করে দেখ, তখন বুঝতে পারবি কার কষ্টটা বেশি। ওটা হয়তো ডায়লগেই ঠিক আছে, আর যখন নিজের ক্ষেত্রে এটা হচ্ছে, পুরো পাই টু পাই বুঝে যাচ্ছি। অনেক কথা মুখ থেকে শুনতেই ভালো লাগে, কিন্তু যখন সেটা নিজের সাথে হয়, রিয়েলিটি পুরো চেক আপ হয়ে যায়। আমি যখন ডিবি মেডিকেল করতে আসি, তখন আমি কিছুটা বুঝেছিলাম যে এইখানের কালচার পুরোটাই আলাদা, কিন্তু এখন যখন ট্রেনিং পিরিয়ডে রয়েছি, তখন তো কিছু বলারই আর অবশেষ রাখে না। যবে থেকে আমি এসেছি 8 তারিখ থেকে চোখ থেকে জল ছাড়া আর কিছু বেরায়নি আমার। 8 তারিখ থেকে 15 তারিখ শুধুই মাত্র আমার চোখ থেকে টপ টপ করে জল পড়েছে। একদিকে নিজের ড্রিম পোস্ট রয়েছে, আর একদিকে রয়েছে এত দূরের একটা চাকরি। কি করব নিজেই বুঝতে পারছিলাম না, তাও অনেক কষ্ট করে নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি, বাকি তো সবটাই ভগবান জানে। টেকনিশিয়ান আমার জীবনে পাওয়া প্রথম রেলওয়ের চাকরি, কিন্তু এই চাকরিটা পেয়ে হয় না যে ভেতর থেকে যে খুশিটা, সেটা আমি উপলব্ধিই করিনি, আমার মধ্যে সেই আনন্দটা কাজই করেনি। আজ আমি ইন্ডিয়ান রেলওয়ের আই কার্ড পেতে চলেছি, যেটার জন্য আমার 2 বছরের লড়াই, আমার ITI করা সব কিছু, কিন্তু সেই মেয়েটা কোনো একটা জায়গায় গিয়ে পুরোপুরি হ্যাপি নয়। চেন্নাইয়ের কথাটা এবার তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। আমার মতো অনেকেই আছো যারা ভাবছো যে টেকনিশিয়ান গ্রেড 3-তে চেন্নাইতে ফর্ম ফিল আপ করবো। এবার তো চেন্নাইতে মেশিনিস্টের অতটা ভ্যাকেন্সি নেই, কলকাতাতে ম্যাক্স টু ম্যাক্স ভ্যাকেন্সিটা অনেকটা বেশি রয়েছে, এবং ICF-এও আমি দেখেছি যে মেশিনিস্টের কোনো ভ্যাকেন্সি নেই, যেটা আমাদের সময়ে হয়েছিল। যখন আমি এখানে রয়েছি তখন বুঝতে পারছি সবার ফার্স্টে এখানের প্রবলেমটা হলো ল্যাঙ্গুয়েজ। তুমি যে এখানে কারোর সাথে কথা বলবে, আজকে আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি যে ভাষায় কথা বলছি তুমি সেই ভাষাটা বোঝো, তাই তোমার এই ভাষাটা শুনতেও ভালো লাগছে। এখানে তোমাকে যদি থাকতে হয়, তোমাকে ইংলিশ বা তামিল শিখতেই হবে, নইলে এখানে সারভাইভ করা যাবে না। এটা হলো ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তারপরে আসে খাবার দাবার। আমার তো মা আমার সাথে রয়েছে, তাই বাঙালি খাবারই আমি খেতে পারি। যারা ছেলেরা রয়েছে, কারণ মেশিনিস্টের থেকে আমিই একমাত্র মেয়ে যে চেন্নাই ICF-এ চাকরি করবে, মানে করছে। আমাদের মেশিনিস্ট ট্রেডে যেটা ফার্স্ট প্যানেল বেরিয়েছে, সেখানে আমিই একমাত্র মেয়ে 48 জন ক্যান্ডিডেটের মধ্যে। তাই বাকি ছেলেদের কথাটাও তোমাদের সাথে শেয়ার করি, যারা আমার বন্ধুরা রয়েছে, ওরা একই রুমে রয়েছে, এবং যখন ডিউটির থেকে আর কি মানে ট্রেনিং পিরিয়ড যখন শেষ হচ্ছে, তারপর বাড়িতে গিয়ে রান্না, বাসন মাজা, জামা কাপড় ধোয়া সবটা একা হাতে করতে হচ্ছে। তাদের জীবনটা হয়তো আমার থেকে অনেক বেশি কষ্টের। অনেকেই আমাকে দেখে বলো, দিদি তুমি আমার ইন্সপিরেশন, আজ তুমি চাকরি যেটা পেয়েছো আমিও সেটা পেতে চাই। কিন্তু সেই দিদিটাকে একবার মন থেকে জিজ্ঞাসা করে দেখো যে দিদি তুমি কি খুশি? হ্যাঁ আমি খুশি, কিন্তু আমি পুরোপুরি খুশি নই এত দূরে থাকার জন্য। আমার বাড়ি ঘর সব কিছু আমার কলকাতাতে, এবং কলকাতা থেকে চেন্নাই 1632 কিলোমিটারের রাস্তা। আমি যদি মনে করি একদিনের জন্য বাড়ি যাব, আমাকে 5 দিন ছুটি নিতে হবে শুধুমাত্র একদিন হালি শহরে থাকবো বলে।
তাই বলছি, যখন যারা ফর্মটা ফিল আপ করছো খুব বুঝে শুনে জেনে তারপর ফর্মটা ফিল আপ করো। ফার্স্টে তো গেল ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তারপরে আসে খাবার দাবার। তোমরা বা আমরা সবাই টাকা ইনকাম করি কিন্তু একটু ভালো লাইফস্টাইল, ভালো খাবো, ভালো জামা কাপড় পরবো এবং ভালোভাবে থাকবো বলে। এখানের যা রুম রেন্ট তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি যে ঘরটাতে রয়েছি এখন সেখানটা সেটা ভিল্লিবাক্কামে রয়েছে, এবং এখানে যেটা আমাদের থেকে আর কি স্যালামি বলতে পারো বা ফার্স্ট টাইম যেটা অ্যাডভান্স বলতে পারো, সেটা 20,000 টাকা নিয়েছে, এবং এই ঘরের ভাড়া হলো 8,500 টাকা। ভাবতে পারছো কতটা কস্টলি? সবজির থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব জিনিসের দাম এটা এখানে কলকাতার থেকে অনেকটাই বেশি। আমি তো সিঙ্গেল রয়েছি, তাই আমার ক্ষেত্রে খরচাটা বাকিদের তুলনায় অনেকটাই বেশি। ছেলেদের ক্ষেত্রে আমি দেখেছি ওরা একটা রুমের মধ্যেই 4জন 3জন শেয়ার করে রয়েছে, সেক্ষেত্রে ওদের অনেকটাই আর কি কমে হয়ে যাচ্ছে। যেটা প্রবলেম সেটা হলো তামিলনাড়ুর ওয়েদার। এত গরম, তোমার হেলথের পুরো 12টা বাজবে। এখন যে তুমি আমাকে দেখছো, কিছুক্ষণ আগে এই মেয়েটা শুয়ে কাতরাচ্ছিল জ্বরে, আবারও জ্বর এসছে। কি করব? কিচ্ছু করার নেই। যখন এখান থেকে হেঁটে হেঁটে যাই পুরো ঘেমে চৌচির হয়ে যাই, আবার যখন হেঁটে হেঁটে আসি পুরো ঘেমে চৌচির হয়ে যায়। তারপর তো আজকে বৃষ্টি হয়েছিল, সেখানে চটি ফটি ভিজে একাকার হয়ে গেছে। এত গরমের মধ্যে গিয়ে তোমার ঠান্ডা গরম লেগেই যাবে, এবং সেখান থেকে গিয়ে তোমার শরীরটা খারাপ করবেই। চেন্নাইতে দুটোই ওয়েদার কাজ করে, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে বর্ষা। এছাড়া চেন্নাইতে আর কোনো ওয়েদার নেই। বাঙালির যে কালচার, যে সমাজে আমরা বড় হয়েছি, তার থেকে তামিলনাড়ু পুরোপুরি আলাদা। পুরোপুরি আলাদা, এবং সেই কালচারের সাথে নিজেকে সারভাইভ করানো খুব চাপ বলে আমার মনে হয়েছে। হয়তো এখানে অনেক বাঙালি রয়েছে এবং অনেক বাঙালি থাকবেও, কিন্তু প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা যায়, প্রত্যেকেরই প্রথম দিকে থাকতে অনেক কষ্ট হয়েছে, এবং যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজে অতটা প্রপারভাবে দক্ষ হয়ে উঠতে পারি না, তাই পলিটিক্সের পরিমাণও অনেকটাই বেশি থাকে। তাই আমার মনে হয় তুমি যখন ফর্মটা ফিল আপ করছো একটু দেখে নাও, যাতে সেটা তোমার কালচার, খাবার দাবার সব কিছুর সাথে একটু যেন মানানসই হয়। এমন যেন না হয়ে যায় যে তুমি থাকছো নর্থ পজিশনে আর পুরোটাই হয়ে যাচ্ছে সাউথ। তাহলে যখন চাকরিটা পাবে তারপরও কিন্তু মনে শান্তি থাকবে না। দূর থেকেই দেখতে অনেক জিনিস ভালো লাগে, কিন্তু সামনে থাকলে, সামনে দেখলে তারপরে বোঝা যায় যে আসল মর্মটা কি। টেকনিশিয়ান ফর্ম ফিল আপ করছো, আমার মনে হয় তোমরা অনেকটা করে পড়াশোনা করে, অনেকটা করে পরিশ্রম করে একটু নিজের বাড়ির আশেপাশে থাকার চেষ্টা করো। ওটাতে না অনেকটা বেশি শান্তি পাবে। দিন শেষে কোনো একটা জায়গায় আনন্দও থাকবে। এখানে যে অসুখী আছি বা একেবারে আনন্দ নেই সেই বিষয়টা নয়, কিন্তু নিজের ভালোবাসার মানুষ, নিজের বাড়ি ঘর, কালচার, ওয়েদার, খাবার দাবার সব কিছু ছেড়ে অনেকটাই দূরে চলে এসেছি। আর যেখান থেকে বাড়ি যাওয়াটা অনেক বেশি চাপের, কষ্টের। তাই সবার আগে চাই যেটা নিজের ভালোবাসার চাকরি, সেটা যেন আমি নিজেকে অ্যাচিভ করতে পারি, এবং তার জন্য আমি যথেষ্ট পরিমাণে খেটেছি। তারপর হবে কি না হবে সেটা তো ভগবানই জানে। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অনেকেই তো টেকনিশিয়ান জবটা করে, কিন্তু কাউকে তো অতটা বেশি মানুষে চেনে না যতটা আমাকে চেনে। তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য আজকে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি। যখনই আমি টিসিএসে পরীক্ষা দিতে গেছিলাম, বা তপবনে যখন আমি সাইকো প্র্যাকটিস করতে গেছিলাম, বা চেন্নাইতে যখন আমার হয়েছিল, জয়েনিংয়ের ডেট পড়েছিল, সবার একটা কথা, আরে তুমি তো অনিন্দিতা, তোমাকে তো আমরা চিনি, তোমার ভিডিও আমরা দেখেছি। এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে যে একটা ইউটিউব প্ল্যাটফর্মের জন্য আজকে এতগুলো মানুষ আমার সাথে কানেক্টেড হতে পারে। বিশ্বাস করো, তোমাদের সাথে কথা বলতে এবং তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার নিজেরও খুব ভালো লাগে। জীবনে অনেক প্ল্যান রয়েছে, অনেক দূর এগানোর ইচ্ছা রয়েছে, শুধু সময়ের অপেক্ষা যে কত দূর নিজেকে নিয়ে যেতে পারি। প্রত্যেককে একটা কথাই বলবো, যে পজিশনে তুমি আছো
সেখানে সবসময় প্রেজেন্টটাকে অনুভব করো। পাস্টের কথা ভেবেও দুঃখ পেও না, ফিউচারের কথা ভেবেও দুঃখ পেও না। এটাই বুদ্ধ বলেছে। কারণ দুঃখেও তোমার তো ছায়ার মতো থাকবে, কিন্তু তোমাকে সুখী হতে হবে নিজের মতো করে। তাই প্রেজেন্টটাকে ভালোভাবে ইউটিলাইজ করো। যারা মনে করছো চাকরি আমার ফার্স্ট প্রায়োরিটি, তার জন্য আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি, তারা পৃথিবীর যে কোনো প্রান্তে যাও। কিন্তু যাদের মনে হচ্ছে যে আমি চাকরিও পেতে চাই এবং একটু সেটা নিজের বাড়ির আশেপাশে বা নিজের কালচারের সাথে যেন যুক্ত থাকে, তাহলে আমার মনে হয় বেশি করে পড়াশোনা করে সেই জায়গাটাকে অ্যাচিভ করো। অনেকটাই ভালো থেকো, অনেকটাই আনন্দে থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।